নমস্কার, শুভ সন্ধ্যা। সমীশের আরও একটি ইতিহাসের ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। ইতিমধ্যে বিগত ক্লাসে আমরা সুলতান রাজিয়া নিয়ে আলোচনা করেছি এবং সুলতান রাজিয়ার সিংহাসন আরোহণ, সেই সঙ্গে তার যে প্রাথমিক সমস্যাগুলি, উদ্ভূত প্রাথমিক সমস্যাগুলি ছিল সেইগুলি কীরকম ছিল এবং সেই সমস্যা থেকে তিনি কিভাবে নিষ্কৃতি লাভ করেছিলেন সেটাও কিন্তু আমরা আলোচনা করেছি। এবং সুলতান নাকি সুলতানা কোনটা ব্যবহার করা অ্যাপ্রোপ্রিয়েট বা যুক্তিযুক্ত সেটাও কিন্তু আমরা আলোচনা করেছি। আজকে পরবর্তী ধাপে তার শাসনের যে অন্যান্য দিকগুলি রয়েছে সেগুলি নিয়ে আমরা আমাদের আলোচনা জারি রাখছি। আশা করি আপনারা পাশে থাকবেন, ক্লাসটা উপভোগ করবেন। তো আমরা দেখেছিলাম যে সুলতান রাজিয়ার বিরুদ্ধে যে সমস্ত শাসনকর্তারা, প্রাদেশিক শাসনকর্তারা দিল্লিতে অবরোধ করেছিলেন এবং আগের সুলতানের যে উজির ছিলেন রুকনুদ্দিন ফিরোজের উজির, যার নাম ছিল জুনেইদি, তাদের মধ্যে কিন্তু তিনি ভেদনীতির মাধ্যমে একটা সমস্যার সৃষ্টি করতে পেরেছিলেন এবং বেশ কিছু অভিজাত এবং শাসনকর্তাকে কিন্তু নিজের পক্ষে টেনে এনেছিলেন এবং পলাতক অবস্থায় কিন্তু জুনেইদি নিহত হয়েছিলেন। এই যে সাময়িক সাফল্য, প্রাথমিক পর্যায়ে সাময়িক সাফল্য সেটা কিন্তু তাকে উদ্দীপ্ত করেছিল এবং তার ফলশ্রুতি কি হয়েছিল আমরা দেখি যে তিনি তার একটা নিজস্ব গোষ্ঠী বানাতে চেয়েছিলেন। যদিও পরের দিকে আছে, তাও আমি বলছি যে ওই সময় দিল্লি সুলতানিতে একটা চক্রের সৃষ্টি হয়েছিল। ঠিক আছে, সেটা ইলতুৎমিশের সময় থেকেই হয়েছিল। সেটাকে বলা হতো তুরকানে জাহালগানি বা 40 চক্র। 40 জন অভিজাতের একটা চক্র, যারা ছিল অত্যন্ত শক্তিশালী এবং ক্ষমতাবান এবং বলবনের শাসনকাল পর্যন্ত, যতদিন না পর্যন্ত বলবন তাদের দমন করেন, তাদের ক্ষমতা খর্ব করেন, তারা কিন্তু দিল্লি সুলতানিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করত শাসন বিভাগে এবং সুলতান কে নির্বাচিত হবেন, মনোনীত হবেন সেই সমস্ত ব্যাপারে। যাই হোক, আমরা আসি যে নিজস্ব গোষ্ঠী উনি যে গঠন করছেন সেটা কিভাবে করছেন, কারা কারা ছিলেন। তো প্রাদেশিক শাসনকর্তা ও দিল্লির আমলাদের বিদ্রোহ দমনের ফলে রাজিয়ার যে মর্যাদা ছিল সেই মর্যাদা ও ক্ষমতা যথেষ্ট সুদৃঢ় ও সুসংগত হয়। স্বাভাবিক যে একজন নারী একদিকে, অন্যদিকে আগের সুলতানের মন্ত্রী ভীষণ কূটনীতিবিদ ছিলেন এবং তার সঙ্গে বিভিন্ন প্রদেশের প্রাদেশিক শাসনকর্তারা এবং সেই সঙ্গে দিল্লিতে অবস্থিত বেশ কিছু আমলা বা সরকারি কর্মচারীরা, তাদের বিরুদ্ধে উনি কিন্তু একটা সাফল্য পেয়েছিলেন প্রাথমিকভাবে। অবশ্যই সেই সাফল্য তাকে উদ্দীপ্ত করেছিল এবং তার মর্যাদা, ক্ষমতা, প্রতিপত্তি অনেক গুণ বাড়িয়ে দিয়েছিল এবং দিল্লির যারা সাধারণ নাগরিক ছিলেন তাদের চোখে কিন্তু তাকে সম্মান এনে দিয়েছিল। ঠিক আছে, তারপর রাজকার্য পরিচালনার জন্য তিনি নিজস্ব একটি গোষ্ঠী গড়ে তুলতে উদ্যোগী হন। নিজস্ব একটা গোষ্ঠী গড়ে তোলা ইম্পর্টেন্ট, কিন্তু নিজস্ব গোষ্ঠী যে তুলবেন গড়ে, সেটা করতে হলে কিন্তু ওনাকে যে এক্সিস্টিং বা বর্তমানে যে 40 চক্র বা তুর্কানে জাহালগানি আছে সেটাকে রিপ্লেস করতে হবে। সেটাই কিন্তু একটা অত্যন্ত বিপজ্জনক কাজ এবং সেটা কিন্তু উনি করতে পারবেন কি পারবেন না সেটা এখনই বোঝা যাবে ক্লাসটা দেখলে। শাসন ব্যবস্থাকে সম্পূর্ণ করায়ত্ত করার উদ্দেশ্যে তিনি বিভিন্ন প্রাদেশিক শাসনকর্তাদের পদ এবং সরকারের সব গুরুত্বপূর্ণ পদগুলিতে নিজ অনুগতদের প্রতিষ্ঠা করেন। তার যে শাসন ব্যবস্থা ছিল সেটাকে সুদৃঢ় ভিত্তির উপর দাঁড়া করানোর জন্য, শাসন ক্ষমতা করায়ত্ত করার জন্য এবং সব ক্ষেত্রে তার কন্ট্রোলটাকে ইনট্যাক্ট রাখার জন্য তিনি কি করেন, তিনি যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি পদ ছিল এবং বিভিন্ন প্রাদেশিক শাসনকর্তার পদ ছিল, প্রায় সবগুলিতেই কিন্তু উনার যে বিশ্বস্ত বা অনুগতরা ছিল, যারা রাজিয়াপন্থী ছিল, তাদেরকে কিন্তু উনি সেই সমস্ত পদের মধ্যে বসিয়েছিলেন। ঠিক আছে, সমকালীন ঐতিহাসিক মিনহাজ উদ্দিন সিরাজ লিখেছেন, এইভাবে
লক্ষণাবতী ছিল বাংলার রাজধানী। বাংলার রাজধানী ছিল, ঠিক আছে। লক্ষণাবতী থেকে দেবল, দেবল ছিল সিন্ধু। যদি সিন্ধু আক্রমণ তোমাদের সিলেবাসে নেই, সিন্ধু আক্রমণ পড়লে তোমরা দেবল সম্বন্ধে জানতে। সেই দেবল পর্যন্ত, এই যদি ভারতের ম্যাপটা হয়ে থাকে, ম্যাপটা এটা এরকম ভাবে বাংলা থেকে সিন্ধু পর্যন্ত এই সম্পূর্ণ এরিয়ার মধ্যে কিন্তু কথা কিন্তু বলছেন এখানে ইসলামী, ঠিক আছে। কি বলছেন যে দেবল থেকে সিন্ধু, লক্ষণাবতী থেকে দেবল পর্যন্ত, পক্ষান্তরে বাংলা থেকে সিন্ধু দেশ পর্যন্ত সমগ্র হিন্দুস্তান কিন্তু তার অনুগত মেনে নেয় বা আনুগত্য মেনে নিতে কিন্তু এক প্রকার বাধ্য হয়। তারপর রাজিয়া অতি সুদক্ষা নারী ছিলেন। শাসন কার্য পরিচালনা, যুদ্ধবিদ্যা, দয়া দাক্ষিণ্য সব দিকেই তিনি কৃতী ছিলেন। তার শুধু একটাই দোষ ছিল, তিনি নারী ছিলেন। মধ্যযুগে নারী হওয়াটাই ছিল সবচেয়ে দোষের। তার সব ধরনের কোয়ালিটিস রয়েছে। তিনি যুদ্ধবিদ্যায় পারদর্শী, তিনি অশ্বচালনায় পারদর্শী, তিনি দয়া দাক্ষিণ্য সব দিক থেকে কৃতী, কিন্তু তার দোষ একটাই যে নারী ছিলেন। সুদক্ষা যেটা আছে সেটাকে ওভারলুক করে গেছেন সমকালীন যারা ছিলেন ওই সময়। এটাই তার কাল হয়েছে, আর কিছু না। একজন নারীর অধীনে যে এই সমস্ত হোমরা চোমরা যারা আছেন, অভিজাতরা বা শাসনকর্তারা, তারা থাকবেন, এটাই মানতে পারেননি তারা, ঠিক আছে। তারপরে এই পয়েন্ট একটু আগে চলে গেছে, একটা পয়েন্ট দেখো 2 নম্বর থেকে শুরু হচ্ছে, 1 নম্বর পয়েন্টটা আগে চলে গেছে, আমি সেটা আলোচনা করে দেবো, তোমরা একটু খেয়াল করে দেখো। পিডিএফটা যখন পাবে তখন একটু এই জায়গাটা অ্যাডজাস্ট করে নিও, ঠিক আছে। তো অভিজাত যারা ছিল তাদের সঙ্গে কিন্তু রাজিয়ার বিরোধ শুরু হয়, এবং এই অভিজাত কিন্তু যেমন তেমন অভিজাত না, তারা ছিল তুর্কানে চাহালগানি বা 40 চক্র, সবচাইতে গুরুত্বপূর্ণ যারা ছিল, ঠিক আছে। তো কি সমস্ত কারণ ছিল যে কারণে অভিজাতদের সঙ্গে রাজিয়ার একটা বিরোধের জন্ম হয়েছিল? দেখো, প্রথমগুলি একেবারে সংকীর্ণ কারণ, একেবারে সংকীর্ণ কারণ, যেগুলো থেকে হয়তোবা আমাদের সমাজ এখনো পর্যন্ত পুরোপুরি মুক্ত হতে পারেনি। যে নারীর কর্তৃত্ব মেনে নেওয়াটা কিন্তু এখনো অনেক পুরুষের পক্ষে সম্ভব না, সম্ভবপর হয় না। কিন্তু নারী পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই, যে যোগ্য সেই আসলে সিংহাসন দাবি করে, বা যে কোনো একটা কর্মক্ষেত্রে চাকরি হোক বা যাই হোক সেটা সে দাবি করে। ওকে, আমি কিন্তু একদম সমপর্যায়ে এবং সমতার নীতিতে বিশ্বাস করি, সেজন্য আবার আমি বলছি যে আবার রিজার্ভেশন যেটা আছে ত্রিপুরায় সেটাও কথাও বলি। তো তিনি অবগুণ্ঠন ত্যাগ করে পুরুষের পোশাকে সজ্জিত হয়ে প্রাকাশ্য দরবারে উপস্থিত হতেন। অবগুণ্ঠন মানে উনি পর্দা রাখতেন না, হিজাব পর্দা এসবের বালাই রাখতেন না। অবগুণ্ঠন মানে হলো বেল। তো উনি কোন রকম মুখ টুক ঢাকার কোনো প্রশ্ন নেই, একদম পুরুষের পোশাক পরে প্রাকাশ্য দিবালোকে সুলতানের মতো কিন্তু উনি দরবারের মধ্যে হাজির হতেন। এটাই কিন্তু তার ব্যক্তিত্বের পরিচয়, ঠিক আছে। এমনকি অশ্বারোহণ করতেন, নারী হয়ে অশ্বারোহণ, ঘোড়ায় চড়তেন, ঠিক আছে। এবং যুদ্ধক্ষেত্রে সৈন্য পরিচালনা করতেন। যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অন গ্রাউন্ডে উনি সেনাবাহিনীদের নিয়ন্ত্রণ করতেন এবং পরিচালনা করতেন, ঠিক আছে। নিজ মুদ্রায় তিনি নিজেকে সুলতান, আমরা আগে আলোচনা করেছি যে নিজ মুদ্রায় তিনি নিজেকে সুলতান বলে অভিহিত করেছিলেন বা ইন্ট্রোডিউস করেছিলেন, ঠিক আছে। মধ্যযুগের গোড়া মৌলবী এবং অভিজাতদের কাছে এসব ছিল বেবিচারের শামিল, এবং তাদের পক্ষে এসব মেনে নেওয়া সম্ভব ছিল না। এগুলি তার কোয়ালিটিস, কিন্তু এগুলি ওই সময় থেকে অনেক এগিয়ে ছিল। এখনো তো, এখনো যদি আমরা দেখি যে রাস্তা দিয়ে 100টা বাইক যায়, আমরা ঘুরে থাকি না, যদি একটা দেখি যে ফিমেল বাইক কেউ বাইক চালিয়ে যাচ্ছে, বাইক স্কুটির কথা বলছি না, আমরা কিন্তু একবার হলো অনেকে কিন্তু ঘাটটা ঘুরিয়ে দেখি যে ফিমেল রাইড করেছে বাইকের মধ্যে, ঠিক আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মধ্যযুগে যখন সম্পূর্ণ উত্তর ভারতে ইসলামের শাসন, গোড়া ইসলামের শাসন, শরীয়তের শাসন, তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সুলতান রাজিয়া নিজেকে সুলতান বলে পরিচয় দিচ্ছেন, উনি অশ্বারোহণ করছেন, যুদ্ধক্ষেত্রে পর্দা বাদ দাও, যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়ে উনি সেনাবাহিনীকে পরিচালনা করেছেন, এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি
যে নিজেকে সুলতান হিসেবে কিন্তু নিজের মুদ্রায় উনি পরিচয় দিচ্ছেন, ঠিক আছে। তো এইসব ওই তৎকালীন সময়ে যারা মৌলবী ছিল, অভিজাত ছিল, তাদের পক্ষে ছিল বেবিচারের শামিল, গেলুরা উঠেছে, ঠিক আছে। এবং এই কারণেই তারা রাজিয়াকে সিংহাসনচ্যুত করার সিদ্ধান্ত গ্রহণ করেন। এবার তুমি বলো, আমি যে কথাটা বলেছি একমাত্র তার কি ভুল ছিল, তার ভুল ছিল সে নারী, কথাটা কি সত্যি নাকি সত্যি না? দেখো, একজন পুরুষ যদি যুদ্ধক্ষেত্রে গিয়ে সৈন্য পরিচালনা করত, ব্যক্তিত্ব নিয়ে দরবারের মধ্যে প্রবেশ করে জনগণের সমস্যা নিরসন করত কোনো পর্দা ফর্দা বাদ দিয়ে, এবং সেই সঙ্গে নিজের মুদ্রায় যারা সুলতান হন তারা সবাই নিজেকে সুলতান বলে পরিচয় দিয়ে মুদ্রা উৎকীর্ণ করেন, হ্যাঁ। তো এগুলি তো তার একটা কোয়ালিটিস বা গুণ, অথচ সে নারী হওয়াতে এসব হয়ে গেছে বেবিচার। এবং সেই কারণে তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে তাকে সিংহাসনচ্যুত করতে হবে। কত বড় একটা অন্যায়, ঠিক আছে। তো তৎকালীন সময়ে অন্যায়, বর্তমান যুগেও যারা নারীদেরকে অবদমন করার চেষ্টা করেন, নারীদেরকে পিছিয়ে রাখার চেষ্টা করেন, তো তাদের জন্য আমি বলবো যে আপনারা কিন্তু এখন আর মধ্যযুগে নেই, ঠিক আছে। তারপরে আসো, দ্বিতীয় যে কারণটা ছিল সেটা কি ছিল। এই ব্যাপারে ডক্টর কে এ নিজামী বিভিন্ন কথা বলেন। ডক্টর কে এ নিজামী অনেকগুলি অভিমত ব্যক্ত করেছেন, ঠিক আছে। প্রথম হলো, তার মতে রাজিয়ার পুরুষ সুলভ আচরণ নয়, তার ব্যক্তিত্ব, কর্তৃত্ব ও সাফল্যই তুর্কি অভিজাতদের ক্ষোভ ও ঈর্ষার কারণ হয় এবং তারা তাকে ক্ষমতাচ্যুত করতে উদ্যোগী হন। সুলতান সে নারী, এর জন্যই তাদের ঈর্ষা। উনি বলছেন যে পুরুষ সুলভ আচরণের জন্য না, তার যে ব্যক্তিত্ব ছিল, পার্সোনালিটি ছিল, এখন কি বলে সবাই অরা, তার যে অরা ছিল এবং সেই সঙ্গে তার যে কর্তৃত্ব এবং সাফল্য ছিল, সেটাই কিন্তু তুর্কি অভিজাতদের ঈর্ষার কারণ হয়েছিল। তারা ইনসিকিউর হয়ে গিয়েছিল যে তারা পুরুষ হয়ে যে কাজ করতে পারছেন না, একজন নারীর কাছে নারী সেই কাজ করে দেখাচ্ছেন, সুলতান হয়ে তাদের মাথার উপর ছড়ি ঘুরাচ্ছেন, ঠিক আছে। এবং সেই কারণেই তারা কিন্তু তাকে ক্ষমতাচ্যুত করার জন্য উদ্যোগী হয়। এবং রাজিয়ার আমলেই সর্বপ্রথম রাজতন্ত্রের সঙ্গে তুর্কি অভিজাতদের ক্ষমতার লড়াই শুরু হয়। রাজিয়ার সময়কাল থেকে তুর্কি রাজতন্ত্র, সিংহাসনের বিপরীতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অভিজাতদের একটা সংঘাত বা সংঘর্ষ শুরু হয়, যেটা নিষ্পত্তি হয়, চরম নিষ্পত্তি হয়েছিল আমরা গিয়ে দেখবো বলবনের সময়। বলবন একদম দমন করে দিয়েছিলেন 40 চক্রকে, ঠিক আছে। ওকে, তারপর আমি আগেই বলেছি এই অভিজাত চক্র কি নামে পরিচিত? 40 চক্র, বন্দেগানি চাহালগানি, চাহালগানি হবে চাহালগানি, বা তুর্কানে চাহালগানি নামে পরিচিত, ঠিক আছে। 40 চক্র, বন্দেগানে চাহালগানি বা তুর্কানে চাহালগানি নামে কিন্তু এই 40 চক্র বা অভিজাতদের যে একটা গুট ছিল সেটা পরিচিত ছিল। এই অভিজাত বর্গই সকল রাজনৈতিক ক্ষমতা নিয়ন্ত্রণ করত, ওকে। এবং ইলতুৎমিশও এদের শ্রদ্ধার চোখে দেখতেন। রাজিয়া প্রথম থেকেই তাদের ক্ষমতা খর্ব করার চেষ্টা করেছিলেন এবং নিজের হাতে ক্ষমতা রাখার জন্য তিনি উদ্যোগী হন, যেটাই কিন্তু তার কাল হয়েছিল। আমি প্রথমেই বলেছি যে তিনি কিন্তু সব ক্ষেত্রে চাইতেন যে তার বিশ্বস্ত অনুগামীরাই বসুক, যাতে ওনার ক্ষমতাটা কনসলিডেটেড হয় এবং পাওয়ারটা, কন্ট্রোলটা কি হয়, ইনটেক্ট থাকে। সেই কারণে উনি এই তুর্কানের চাহালগানি, বন্দেগানি চাহালগানি বা 40 চক্রকে কিন্তু রিপ্লেস করতে চেয়েছিলেন পরোক্ষভাবে, এবং সেটাই কিন্তু তাদের আইসর বা চক্ষুশূলে পরিণত হয়। এবং তারা কিন্তু উদ্যোগী হয়েছিল যে তারা সুলতান রাজিয়াকে আর সিংহাসনে রাখবে না, তাকে ক্ষমতাচ্যুত করা হবে। অথচ উনি কিন্তু কি সুন্দর সাফল্য নিয়ে গিয়েছিলেন যে পূর্ববর্তী যে রুকনুদ্দিন ফিরোজ ছিলেন, তার যে ওয়াজিরি ছিলেন, যে তার একটা বিটার এনিমি ছিল, তাকে কিন্তু উনি সরিয়ে দিয়েছিলেন, মানে নিজের লোকের হাতেই কিন্তু এবার ওনার অবস্থা খারাপ হবে, জাস্ট লাইক জোয়ান অফ আর্ক। তারপরে এতদিন পর্যন্ত তুর্কি মালিক ও আমিররা নিজেদের সকল রাজনৈতিক ক্ষমতার আধার বলে মনে করত এবং সরকারকে নিজেদের ইচ্ছামতো পরিচালিত করতে চাইতো। রাজিয়া এই ধারণার মূলে কুঠারাঘাত করে প্রমাণ করতে উদ্যোগী হন যে তারা নিছকই কর্মচারী ছাড়া অন্য কিছুই নন।
এই যে ক্ষমতার যে পিরামিডটা আছে, এটার একদম শীর্ষে অবস্থান করছেন সুলতান নিজে। তারপরে হলো এই জায়গার মধ্যে যারা নোবেলস বা অভিজাত, সুলতানের পরে যাদের স্থান, তারপরে হলো মিলিটারি, তারপরে সাধারণ জনসাধারণ। ঠিক আছে? তো এতদিন পর্যন্ত যারা সুলতান হতেন তারা কিন্তু এই যে নোবেলরা ছিল বা অভিজাত সম্প্রদায় ছিল তাদেরকে মানিয়ে চলতেন, কনসিলিয়েশনের, তাদেরকে বেশি ঘাটাতেন না, আবার বেশি স্বাধীনতাও দিতেন না। একটা না গরম না ঠান্ডার নীতির মতো তারা শাসন কার্য পরিচালনা করে গেছেন। কিন্তু রাজিয়া কি করেছেন, রাজিয়া সিংহাসনে বসার পর উনি মরিয়া বা আপ্রাণ চেষ্টা করেন যে অভিজাতদের এটা বোঝানোর যে আপনারা শাসন বিভাগের কর্মচারী, আপনারা শাসন বিভাগের কর্মচারী, আপনাদের হাতে কোনো ক্ষমতা নেই, সুলতান যেরকম বলবেন সেটাই আপনাদের মেনে চলতে হবে। যে কনসিলিয়েশনের নীতিটা ছিল সেটা কিন্তু উনি ত্যাগ করেছিলেন এবং সেটাই কিন্তু তার কাল হয়েছিল। এবং এই যে অভিজাতদের নিছক কর্মচারী ছাড়া অন্য কিছু না মানা, এটা কিন্তু তার পতন ডেকে এনেছিল। ঠিক আছে? কারণ কি, সুলতান তো নিজে একা শাসন করবেন না, যদি অভিজাতদের সাপোর্ট থাকে, যারা অভিজাত, যারা নোবেল ক্লাস, তাদের সঙ্গে নিয়েই তো আমাকে শাসন করতে হবে। ঠিক আছে? মনে করো আমি একটা স্কুলের হেডমাস্টার, যদি আমি টিচারদের সঙ্গে আমার সম্পর্ক ভালো না রাখি, এক দুইজনের সঙ্গে খারাপ হতে পারে সম্পর্ক, কিন্তু ওদেরকে যদি আমি সবাই সঙ্গে সম্পর্ক বজায় না রাখতে পারি, তাহলে কিন্তু আমি আমার পাওয়ার এন্ড পজিশনটাকে ধরে রাখতে পারবো না। স্কুলের একটা এক্সাম্পল দিলাম, এখানেও সিমিলার। তো এই অভিজাতদের সঙ্গে যে সংঘাতটা শুরু হয়েছিল সেটা কিন্তু আখেরে ভালো হয়নি, শুভ হয়নি, যার এটার ফল। এতদিন সকল উচ্চ রাজপথ তুর্কিদের একচেটিয়া ছিল। যে সমস্ত উচ্চ রাজপথগুলি ছিল তুর্কি শাসনে, সবগুলি কিন্তু ছিল তুর্কিদের একচেটিয়া। রাজিয়া সরকারি পদে অতুর্কিদের নিয়োগ করে একটি নিজস্ব গোষ্ঠী গড়ে তুলতে উদ্যোগী হন। দেখতে পাচ্ছে যে যারা অভিজাত আছে সেখান থেকে তুর্কিদের নিয়ে রাজপথে উচ্চ পদে বসালে আমার বিরোধিতা হতে পারে, সে কারণে উনি নিজের একটা বিশ্বস্ত অনুচর বা একটা বিশ্বস্ত অনুগামীদের একটা গুট বানাতে চেয়েছিলেন বা জোট বানাতে চেয়েছিলেন। সে কারণে উনি নিয়ম ভেঙে কিন্তু তুর্কি যারা না অতুর্কি তাদেরকেও কিন্তু উচ্চ পদে আসীন করিয়েছিলেন এবং তাদের নিয়ে একটা বিরোধী জোট গঠন করার চেষ্টা করেছিলেন, তার তুর্কানের চাহালগানি বা 40 চক্রের বিপরীতে। ঠিক আছে? এইবার খুব ইম্পর্টেন্ট একটা নাম বলবো, মনে রাখতে হবে সেটা। এই উদ্দেশ্যে তিনি জামালউদ্দিন ইয়াকুত নামে জনৈক হাফসির প্রতি অতিরিক্ত দাক্ষিণ্য প্রদর্শন করতে থাকেন। জামালউদ্দিন ইয়াকুত ছিলেন একজন দাস। ঠিক আছে? এবং তিনি কিন্তু তুর্কি ছিলেন না, তিনি বিলং করতেন আবিসিনিয়া থেকে। আবিসিনিয়া, মনে রেখো নামটা, আবিসিনিয়া থেকে। এবং তার প্রতি সুলতান রাজিয়া একটু বেশি সদয় হতো এবং তাকে তার বিশ্বস্ত অনুচর বানিয়েছিল, একদম পিএ টাইপের, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট টাইপের। ঠিক আছে? তাকে উচ্চতর রাজপদে নিয়োগ করা হয়, যা এতদিন তুর্কিদের কুক্ষিগত ছিল। সে তুর্কি ছিল না, সে বিলং করতো আবিসিনিয়া থেকে। তো তাকে একটা উচ্চতর রাজপদে নিয়োগ করা মানে যত তুর্কিরা ছিল তাদের যে বিশ্বাস ছিল, তাদের যে আভিজাত্য ছিল, সেটার মধ্যে কিন্তু আঘাত হানা। ঠিক আছে? এইবার ঐতিহাসিক মিনহাজউদ্দিন সিরাজ ও ইবন বতুতার মতে ইয়াকুতের সঙ্গে প্রণয়ের সম্পর্ক ছিল রাজিয়ার। তো যারা তৎকালীন সময়ের দুজন ঐতিহাসিক আছেন, একজন হলো সিরাজ, একজন হলেন ইবন বতুতা। তারা অভিমত ব্যক্ত করেছেন যে এই আবিসিনীয় যে ব্যক্তি ছিলেন ইয়াকুত, পুরো নাম কি, জামালউদ্দিন ইয়াকুত, তার সঙ্গে হয়তোবা রাজিয়ার একটা প্রণয় বা প্রেম ভালোবাসার সম্পর্ক ছিল। সেই কারণেই হয়তোবা রাজিয়া তার প্রতি এতটা সদয় ছিল এবং দয়া দাক্ষিণ্য প্রদর্শন করছিল। ঠিক আছে? এইবারে কি হচ্ছে, কিন্তু অধিকাংশ যারা ঐতিহাসিক আছেন তারা এই বক্তব্যকে অস্বীকার করেছেন। এরকম কিছু ছিল না, যেহেতু শাসন কার্য পরিচালনা করতে আমার কোনো একজন বিশ্বস্ত মানুষের দরকার, সেটাই কিন্তু জামালউদ্দিন ইয়াকুত হয়েছিলেন। ঠিক আছে? আসলে অতুর্কি ইয়াকুতের উন্নতি তুর্কি আমিরদের ঈর্ষার কারণ হয়। এই যে অতুর্কি ইয়াকুত আছেন, তার যে উন্নতি সেটা কিন্তু তুর্কিদের, তুর্কি যারা অভিজাত ছিলেন তাদের কিন্তু ঈর্ষার কারণ হয়।
they were jealous of him or envious, ঠিক আছে? তো এই হলো গিয়ে সেই সমস্ত দিকগুলি যে কেন রাজিয়ার সঙ্গে অভিজাত সম্প্রদায়ের একটা বিরোধ বা দ্বন্দ্ব শুরু হয়েছিল। পরবর্তী ক্লাসে আমরা দেখব যে এই দ্বন্দ্ব বা বিরোধের পরিণতি কি হয়েছিল, ঠিক আছে? রাজিয়া কি এই সমস্ত সমস্যাগুলি যেগুলি উদ্ভূত হচ্ছে সেগুলি সমাধান করতে পারবেন, নাকি কালখণ্ডে ওনার পতন হবে, উনি ইতিহাসে হারিয়ে যাবেন? ঠিক আছে, আপাতত এতটুকুই, পরের ক্লাসে দেখা হবে। গুড নাইট।